আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দিবসটি উপলক্ষে রাজধানী জুড়ে অনুষ্ঠিত হচ্ছে জশ্নে জুলুস, র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। নগরীর ধানমন্ডি এলাকায় মাই ভান্ডারে গাউসিয়া হক কমিটি আয়োজিত জশ্নে নূর এ মোহাম্মদ কনফারেন্স মানবজাতির শান্তি, ন্যায়, মানবতা ও কল্যাণের জন্য দোয়া করা হয়। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তব জীবনে প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। কালেমা খচিত পতাকা, ব্যানার আর ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে মতিঝিল, শাহবাগ, প্রেস ক্লাব, হাইকোর্ট প্রাঙ্গণ গেট থেকে পুরো শহর। বিভিন্ন স্থান থেকে আসা রাসূল ভক্তরা অংশ নেন জশ্নে জুলুসে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেন, যেই অন্যায় করুক তাকেই আইনের আওতায় আনতে হবে। রিজভী আরও বলেন, মানুষ খেয়ে পড়ে বাঁচা ও আইনের শাসন চায়। মন্ত্রী ও সরকারের সকল সদস্য জবাবদিহিতার সাথে কাজ করবে বলেও প্রত্যাশা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার যে অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীকে পেয়েছে সেই অবস্থা থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। শান্তি, ক্ষমা, যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামিসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। আমাদেরকে আরো অঙ্গীকার আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা। আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন এলাকায় জশ্নে জুলুস, র্যালি বের হয়েছে। জাতীয় প্রেস ক্লাব এলাকায় আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, জশ্নে জুলুসের আয়োজক কারা এবং র্যালিতে উপস্থিতি কেমন দেখছেন, আর বক্তারাই বা কি বলছেন? আদিবা, আয়োজক তো অনেকেই, বিশ্ব সুন্নি আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন মসজিদ থেকে এই আনন্দ মিছিল বের হয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, কালিমার পতাকা উড়াচ্ছে এবং এই যে নবীজির যে ভালোবাসায় তারা পুরো এই ছোট থেকে বড় সবাই কিন্তু একত্রিত হয়েছে পুরো এই রাজধানী জুড়ে। আমরা সকালে মতিঝিল দেখিয়েছিলাম, তারপরে শাহবাগ, প্রেস ক্লাব চত্বর, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে পুরো এই যে এলাকাগুলো রয়েছে প্রতিটি এলাকায় মিছিল বের হয়েছে। তারা বলছেন যে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী তারা প্রচার করতে চান এবং সেগুলো যেন খুব সুষ্ঠুভাবেই যেন প্রচার করতে পারেন, কারণ বিগত সময়ে তারা এগুলোতে অনেকটা বাধার সম্মুখীন হয়েছেন। তো তারা বলছেন যে নবীজি যে ন্যায়পরায়ণভাবে যে শান্তির বার্তা দিয়ে গেছেন পৃথিবী জুড়ে এবং তার যে শাসন, সেই শাসন ব্যবস্থা যেন উম্মতের জন্য এক দৃষ্টান্ত হয় এবং তার শাসন মেনে যেন সরকার রাষ্ট্র পরিচালনা করেন, যেন কোনো ব্যক্তি যেন জুলুমের শিকার না হন। এসব বিষয় কিন্তু বক্তারা বলছেন, কারণ প্রতিটি স্থান থেকেই এই মিছিল বের হয়েছে। আমরা এখন আছি হাইকোর্ট প্রাঙ্গণে, সেখানে দেখছি যে বিশ্ব সুন্নি বাংলাদেশ নামে যে সংস্থাটি রয়েছে, সংগঠনটি রয়েছে, তারা এখন এখানে আন্দোলন করছে। তো তারা মিছিল করছে এবং তারা বলছিলেন যে অনেকেই রোজা রেখেছে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, কেউ কুরআন খতম দিয়েছে। তো ছোট থেকে বড় সেখানে নারীদের সমাগম আমরা দেখতে পাচ্ছি। তারা বলছিলেন যে নারীদের যে নিরাপত্তা সেটি যেন বাংলাদেশ সরকার যেন আরও সঠিকভাবে তারা পালন করতে পারে, এবং তারা সেইভাবে যেন দেশ পরিচালনা করতে পারে। তো এইসব বিষয় কিন্তু তারা বলছিলেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ পরিচালনা করছেন, তারা আইএমএ জাহেলিয়াতের যুগ, যে অন্ধকার যুগ ছিল, সেই যুগকে তিনি আলোর পথ দেখিয়েছেন।
তো সেই লক্ষ্যে যেন পুরো বিশ্ব মুসলিম উম্মা যেন শাসন কায়েম করতে পারে এবং যারা শাসক পর্যায়ে রয়েছে তারা যেন সেই বার্তা যেন পুরো বিশ্ব জুড়ে তারা ছড়িয়ে দেয় এবং যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শাসনামল তারা যে বইতে পড়ছে বা তারা যে মসজিদে সেই গল্প শুনছে সেগুলো যেন সেভাবেই যেন দেশ পরিচালনা করা হয়। তো এইসব বিষয় কিন্তু পুরো এই প্রেস ক্লাব চত্বর থেকে শুরু করে সেই আমরা শহীদ মিনার প্রাঙ্গণ দেখেছিলাম, পুরো রাস্তা জুড়েই বিভিন্ন গান বাজছে নবীজির শানে এবং সেখানে দোয়া কিছুক্ষণ আগে পাঠ হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলাই যায় যে পুরো রাজধানী মুখর এখন এই আবেগ এবং এই যে ভালোবাসায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় যে মানুষজন যে বের হয়েছে রাস্তায়, সেটি বলাই যায় যে এত বছরের যে শাসনামল সেটি যেন তার এই শানে যেন পরিচালিত হয়, এটি তারা বলছেন। তো এই সব বিষয় নিয়েই মূলত রাজধানী জুড়ে যে আলোচনা সেটি কিন্তু রয়েছে। তো এই সব যে মিছিল এবং প্রতিটি ব্যানার ফেস্টুন আমরা দেখেছিলাম সেগুলো আরও 1-2 ঘন্টা ধরেই পুরো রাজধানী জুড়েই চলবে এবং সেই শান্তির বার্তা নিয়েই মূলত সেই বিভিন্ন সংগঠন তারা ছুটে বেড়াচ্ছে। এই ছিল সবশেষ। আদিবা, দেখছিলাম ঈদে মিলাদুন্নবীর র্যালির খবর। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে প্রতি বছরের মতো এবারও বিশাল জশ্নে জুলুস শোভাযাত্রার আয়োজন করে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সকালে জামিয়া আহমদিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে বিশাল এ শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ অংশ নেন এ আনন্দ শোভাযাত্রায়। এবার শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি বের হয়। সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে র্যালিটি বের হয়। সব বয়সী মানুষ র্যালিতে অংশ নেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের খবর জানতে এখন যাচ্ছি চট্টগ্রামে। সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, শোভাযাত্রা কি এখনো চলছে কিনা, আর এবারে কারা নেতৃত্ব দিচ্ছে শোভাযাত্রার? আদিবা, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দেশের বৃহত্তম শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। এটি 16 জামিয়া মাদ্রাসা থেকে শুরু হয়েছে। এটি মুরাদপুর, 16 জিসির মোড়, ইস্পানি হয়ে এটি টাইগার পাস হয়ে আবার একই স্থানে গিয়ে শেষ হবে। এখনও পর্যন্ত টাইগার পাস মোড়ে আছে এটি এবং সকাল 10টা থেকে শুরু হয়েছে। এখনও প্রায় 2 ঘন্টা পার হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অর্ধেক পথ এখনও শেষ করতে পারেনি। এটি কয়েক কিলোমিটার দীর্ঘ হয়েছে এবং এটি পাকিস্তান থেকে আগত, আপনি যেটা বলছিলেন যে সিরিকুট দরবার শরীফের শাহজাদানশীল সাবের শাহ এবারের জুলুসে নেতৃত্ব দিচ্ছেন। এবং আপনি জানেন যে চট্টগ্রামে 1974 সাল থেকে এই জুলুস শুরু হয়েছে এবং এটি প্রায় 55 বছর ধরে এইভাবে চলছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে এই উৎসবটা আসলে 55 বছর ধরে চলছে। এটি সিরিকুট হুজুর প্রথমে এটি প্রচলন করেন, পরবর্তী সময়ে এটি হজরত আল্লামা তাহের শাহ এবং তৈয়ব শাহ এর পর ধরে তার শাহজাদানশীলরা এখানে নেতৃত্ব দিয়ে আসছেন। এটি এর আগে সকালে আমরা যেটা দেখেছি জামিয়া আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে যেখানে খানকা শরীফ আছে, সেখানে সাবের শাহ দেশের জন্য, দেশের উন্নতি, বিশ্বের শান্তি কামনা করে তিনি মোনাজাত করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী প্রত্যেকের কাছে যেন গুণাবলীগুলো যেন সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে এই জুলুস বছরের পর বছর চলছে বলে তিনি জানান। আদিবা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রার খবর। এবারে অন্যান্য প্রসঙ্গ। ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগে ওয়াংচুক।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভোরে 1 ঘণ্টার যাত্রা বিরতি করে। ভিভিআইপি টার্মিনালে অবস্থানকালে তার সাথে সৌজন্য দেখা করেন রাষ্ট্রপতি। ভুটানের রাজাকে সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে ভুটানের রাজাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভুটানের রাষ্ট্রপ্রধান। নয়াপল্টনে আছেন সহকর্মী জাহিদ রহমান। সেখানে বিএনপির যৌথ সভা চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। জাহিদ, আজকের যৌথ সভার এজেন্ডা কি এবং সভায় নেতাদের কে কে উপস্থিত রয়েছেন আর কোনো সিদ্ধান্ত কি হয়েছে কিনা জানাবেন। আদিবা, আপনি জানেন যে আজকে বিএনপির যে যৌথ সভাটি অনুষ্ঠিত হচ্ছে, ইতিমধ্যেই কিছুক্ষণ আগে সেটি শুরু হয়েছে এবং এই যৌথ সভা মূলত বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে 1 সেপ্টেম্বর, সেটিকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সমসাময়িক রাজনীতি নিয়ে এবং দলীয় কর্মসূচি নির্ধারণ করার জন্য এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। বৈঠকে ইতিমধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব সৈয়দুজ্জামান অ্যানি এবং হাবিবুর নবী খান সোহেল যুগ্ম মহাসচিব এবং খায়রুল কবির খোকন উপস্থিত রয়েছেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যারা দায়িত্বে রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া সহযোগী সংগঠন যেগুলো রয়েছে সেই সংগঠনগুলো নেতৃবৃন্দ এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এবং আপনি জানেন যে এই যে যৌথ সভাটি যেটি হবে, তারপরে আমাদের সাংবাদিকদের সাথে এখান থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে যে বৈঠকে কি হলো এবং মূলত প্রতিষ্ঠাবার্ষিকী যে 1 সেপ্টেম্বর সেটি কয়দিনের কর্মসূচি নির্ধারণ করবে এবং কী কী কর্মসূচি থাকবেন এবং কিভাবে সেগুলো পালিত হবে সেই বিষয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি জানানো হবে। আদিবা, জানছিলাম বিএনপির যৌথ সভার খবর। 1 মাসের ব্যবধানে আবারও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির নিচু এলাকা। পানি নেমে যাওয়ার পর ফুটে উঠেছে দুর্গত অঞ্চলের ক্ষয়ক্ষতির চিত্র। মাটির ঘর, ফসলি জমি, গ্রামীণ সড়ক সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন সর্বস্ব হারানো মানুষজন। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্ট। সবশেষ বন্যার ভয়াবহতার চিত্র এভাবে তুলে ধরছিলেন জামতলী গ্রামের আয়েশা আক্তার। উঁচু এলাকা হিসেবে পরিচিত জামতলীর এই গ্রাম কখনো বন্যার পানিতে না ডুবলেও সেদিন সবকিছু মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায়। এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে কোনো মতে প্রাণে রক্ষা পান তিনি। শুধু আয়েশা আক্তার নয়, গ্রামের বহু পরিবারেরই একই অবস্থা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার পর খাগড়াছড়ির দীঘিনালায় এখন বন্যা দুর্গত এলাকার ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। পানির তোরে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের মাটির ঘরগুলো ধসে পড়েছে। দীঘিনালা উপজেলার কয়েকটি ইউনিয়ন ভারী বৃষ্টিপাতে প্লাবিত হলেও জামতলী ও আশপাশের এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি। খেলায় পানি উঠে তখন উঠে দেখি যে ঘর ভাঙ্গা যাইতেছে। আমরা নিজের জীবন নিয়ে বাইরে গেছি, দেখতেছি ঘর ভাঙা শুরু হয়েছে। ঘর ভাঙতে শেষ, জিনিসপত্র একটু ঠিক বাইর করতে পারি নাই, জিনিসপত্র তো চলে গেছে সবগুলো। দিনে হলে থাকতে পারি, রাতেও থাকতে পারি না, মানুষ বাড়িতে থাকা লাগায়। প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের সহায়তায় বন্যা দুর্গত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাদের বাড়িঘর ডুবে আছে, রান্না বান্না করতে পারতেছে না, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকা। তো আমরা আমাদের যুব সমাজের উদ্যোগে আমাদের ভাই ব্রাদার যারা আছে তারাও টাকা পয়সা আমাদেরকে সহযোগিতা করছে। ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাসেসমেন্টের কাজ এখনো চলমান। কাজটি শেষ করা হলে সরকারি যে বরাদ্দটা আসবে, এই বরাদ্দটা আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা এটা বিতরণ করব। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে এক রাতেই যেসব পরিবার সর্বস্ব হারিয়েছে তাদের কাছে এখন সরকারি সহায়তা ও পুনর্বাসনই একমাত্র ভরসা। খাদ্য ও আর্থিক সহায়তার পাশাপাশি বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। এনটিভি নিউজ ডেস্ক। ফরিদপুরের সদরপুরের 22 রশিতে জাকের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে বিশ্ব জাকের মঞ্জিলে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দুরুদ শরীফ পাঠের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন হয়। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।